আমি অন্যান্য কিছু ক্যারেক্টারের কথা বলি, যেমন প্রথম যখন ইন্তেখাব দিনারকে স্ক্রিনে দেখানো হয় তখন আমি খুবই লো ফিল করেছিলাম যে আচ্ছা, ইন্তেখাব দিনারকে কেন এরকম একটা ছোট রোলে দেওয়া হয়েছে, ইজ আ ক্লাসি অ্যাক্টর। বাট পরে যখন দেখলাম নো, আই ওয়াজ কমপ্লিটলি রং, যে ওনার রোলটা তো আরো অনেক বড়। বাট এই জিনিসটা একদম শুরুতে দেখে আপনি গেজ করতে পারবেন না, পরতে পরতে আপনি ধাক্কা খাবেন যে ওয়াও, দিস কুড বি লাইক দিস। তো এই জিনিসটা আসলে মানে খুবই প্রশংসনীয়। আরও যে ক্যারেক্টারগুলো ছিল যেমন নরেশ ভূঁইয়া, কাজী হায়াত, খুবই ছোট, আমার তো মনে হয় 1 মিনিটও উনি পায় নাই, হয়তো বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা শর্ট। ওই টাইপের ক্যারেক্টারে একমাত্র উনিই খাপ খাওয়ানো যায়। আবার নাদের চৌধুরী প্রত্যেকটা জায়গায় একদম পারফেক্ট কাস্টিং করা হয়েছে, এবং একটা মানুষের কথা না বললেই না, তিনি হচ্ছে ফজলুর রহমান বাবু। এবং মনপুরাতে তো ওনার একটা নিথুয়া পাথারের নামক গান ছিল, ওটা উনি নিজে গেয়েছিলেন। একটা নাটকের কথা এই মুহূর্তে মনে আসতেছে যে বিকেল বেলার পাখি, আদনান রাজীবের ডিরেকশনে ছিল, এটা অসাধারণ ছিল। মানে ফজলুর রহমান বাবুকে এইখানে যেই দৃশ্যটাতে প্লট করা হয়েছে, জানি না ওনারা কিভাবে এগুলো এডিটিং করেছেন, মানে কালার কারেকশন এবং একদম আমরা যে বলি না গ্রামীণ মাটির মানুষ, একদম ওইভাবেই মনে হচ্ছে, একদম নিখাত, একদম সলিড একজন মাটির মানুষ হচ্ছেন ফজলুর রহমান বাবু। আর আরেকটা খুব মার্কড একটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো, দ্যাট ইজ মিশা সওদাগর। ব্যক্তিগতভাবে উনি আমার এক সময় রোগীও ছিলেন, এবং উনি আমার খুব ক্লোজ একজন বড় ভাইয়ের রিলেটিভ। ডাক্তার মঈন ভাইয়ের সম্পর্কে দুলা ভাই হন মিশা সওদাগর। এবং উনি যখন একদিন সম্ভবত রাত 1টার দিকে ওনার আনকন্ট্রোলড হাইপারটেনশন, উনি মানে এফডিসি থেকে সরাসরি আমার হসপিটালে এসেছিলেন, এবং ওইখানে তার যে ব্যবহার, ও মাই গড, তার যে গেস্টার, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না যে মিশা সওদাগর দি সো কল্ড ভিলেন, এই টাইপের মানুষ এবং সো ডাউন টু আর্থ। ডাক্তার সাহেব, আপনি কি আমার এটা দেখে দেবেন, মানে এইভাবে কথা বলতেছে। এবং উনি কিছুক্ষণ আমার রুমে ছিলেন, যতক্ষণ ছিলেন মানে ইট ওয়াজ লাইক অ্যান অরা, যে আমি এটা ফিল করতে পারতেছি যে অনেক বড় মাপের কেউ একজন আমার পেশেন্ট হয়ে এসেছেন। সো ইট ওয়াজ আনবিলিভেবল। কিন্তু এই মুভিতে একটা অসাধারণ কাজ হয়েছে, সেটা হচ্ছে তার অ্যাক্টিং স্কিল কোন লেভেলের, কোন মাত্রার। আরেকটা ডাইমেনশন যে যুক্ত হয়েছে, এটা আপনারা দেখতে পাবেন যে একটা সময় আছে তার যে ছেলে আরিয়ান মির্জা, আই মিন আমাদের মেগাস্টার সাকিব খান, জানেন যে তার ছেলে হয়তো বা এমন কোনো জায়গায় লিপ্ত হচ্ছে যে এখানে সে মারা যেতে পারে, যেখানে তার এন্টায়ার যে কিংডম এটা ধ্বংস হয়ে যেতে পারে। এটা জানার পরে যখন উনি সন্তানের প্রতি তার যে প্রবল আকুলতা, কিন্তু সন্তানকে তিনি রোধ করতে পারছেন না, তার শুধু সন্তানের ইচ্ছাটাকে মূল্য দেওয়ার জন্য, একজন মানে পাপিষ্ঠ বাবা হিসেবেও সন্তানের প্রতি যে অনেকটা মমত্ববোধ, অনেকটা বেশি অন্ধত্ব থাকে, এই জিনিসটা উনি এত সুন্দরভাবে পোট্রে করেছেন। মানে একটা সময় আছে যে উনি আকাশের দিকে তাকিয়ে ডিগ্লুডেট করছেন, ঢোক গিলছেন, তো এই সময় ওনার গলার এইখানে যে ন্যারো অ্যাঙ্গেলের একটা শট ছিল, যিনি ঢোক গিলছেন এবং চোখ ভেবে পানি পড়তেছে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সিন অফ দ্য মুভি আনডাউটেডলি। আর একটা দারুণ ক্যারেক্টার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জিল্লু। আপনারা জিল্লু ক্যারেক্টারটাকে টিজারে দেখেন নাই, যে কিং খানের সাথে যে জিল্লু অনেকটা পুরো মুভিতে আঠার মতো লেগেছিল, খেয়াল করে দেখবেন টিজারে বলা হয়েছে এই জিল্লু মাল দে। তো এই যে ব্যাপারটা, এবং আমি মাল বলতে প্রথমে টিজার দেখে ভেবেছিলাম এই মালটা বোধ হয় অস্ত্র, মালটা অ্যাকচুয়ালি অন্য মাল। তো এটা আপনারা মুভি না দেখলে জানবেন না। জিল্লু, আই ডোন্ট নো ছেলেটার নাম কি, জিল্লু যেই ছেলেটা এই ক্যারেক্টারটা প্লে করেছে, হি ডিড এ ট্রিমেন্ডাস জব, অসাধারণ হয়েছে। আমি জানি না ও আগে কোথায় কি কতটুকু অভিনয় করেছে, আমার মনে হয় এরপর থেকে ওই ছেলেটা অনেক বেশি ডিমান্ডিং হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে। সুশান্ত গুপ্তকে আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল, পার্টিকুলারলি লাস্ট সিনে, যে ওখানে সাকিবের রিজটাকে অনেক বেশি হাইটেড করার কারণে হয়তোবা যে সুশান্ত গুপ্ত ওই জায়গাটায় একটু স্পেস পায়নি। বাট আমি চাচ্ছিলাম যে যেটা হয় যে ভিলেন কিছু মারে, দেন নায়ক পাল্টা মারে, দিন শেষে নায়কের জয় হয়, এই টাইপের ব্যাপার। তো এই সেম জিনিসটা করা যেত, যে ওখানে পুরোপুরি সাকিবকে এমন একটা হাইটে রাখা হয়েছে যে আশেপাশে সবাই যেন ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, এই টাইপের একটা ব্যাপার। বাট ইট কুড বি যে না, ওখানে যে সুশান্ত গুপ্ত কিছু আক্রমণ সাকিব খানকে করলেও, মানে এটা দেখালেও পারতো যে সাকিব খানকে অনেক বেশি আহত করা হচ্ছে বা উনিও বেশ কিছু মার খাচ্ছেন। বাট যে সুশান্ত গুপ্ত ইজ টু গুড, গ্রেট ইন এ সেন্স, যেখানে হিরো এই ধরনের এতগুলা নেগেটিভ ক্যারেক্টারের অধিকারী, সেখানে ভিলেনকে কোন লেভেলের মানে সোকল্ড হারামি হইতে হবে। তো যিশু সেন গুপ্ত এই জিনিসটা দারুণভাবে দেখিয়ে দিয়েছেন যে উনি কোনো দিক থেকে কম যায় না, উনি ওর থেকে আরো বেশি বড়, বাংলায় বললে পাক্কা হারামি। আমাকে যদি কেউ বলে ব্লাইন্ডলি যে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাস্ট্রনিশিং সিন অফ দিস এন্টায়ার মুভি, প্রায় এই 2.5 ঘন্টার মধ্যে বেস্ট সিনটা ছিল
সাকিব খান এন্টায়ার টিম নিয়ে যখন হেলিপ্যাডের দিকে হেঁটে যাচ্ছে ওনার ব্যান্ডেজ করা হাতে, যে আর্মসটা নিয়ে উনি হেলিপ্যাডের দিকে ধাবিত হচ্ছেন, এখানে আবারও মেহেদী হাসান হৃদয়কে ক্রেডিট দিতে হয় যে এটা একটা হিলি এরিয়া, উনি এই পরিমাণ সেটআপ, এই পরিমাণ আয়োজন ওইখানে। এবং আমি একটা জিনিস বললে স্পয়লার হয়ে যাবে, ওখানে একটা দারুণ একটা সেট তৈরি করা আছে। আপনারা তো শুধু হেলিকপ্টার অংশটা দেখেছেন, বাট ওইখানে হেলিকপ্টারটা উড়ে গিয়ে যে জায়গাটায় ল্যান্ড করে, টোটাল আয়োজনটাকে উনি এইরকম একটা উচ্চতায় গিয়ে মানে শুট করেছেন, জাস্ট অসাধারণ। এবং আমি শিওর মেহেদী হাসান হৃদয়ের অন্যান্য স্কিলগুলো নিয়ে অনেক আলাপ করা যাবে, বাট যেই স্কিলটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অবাক করেছে যে তার সাহস, যে তিনি এইরকম একটা সাহস দেখিয়েছেন কিভাবে, আই স্টিল ডোন্ট নো। আমি যখন ইন্টারভিউগুলো দেখছিলাম তো পরিচালক একটা কথা বলছিলেন যে সাকিব খান মুভিটার ঘটনা শুনেই উনি খুব ইন্টারেস্ট ফিল করে এবং তখন উনি রাজি হয়ে যায়। আই রিয়েলাইজ নাও যে উনি কেন রাজি হয়েছেন। এই গল্পের যেই ক্যারেক্টার, ইন এসেন্স কোনো মানে পজিটিভ কোনো ক্যারেক্টার না, এটা খুবই নেগেটিভ একটা ক্যারেক্টার। এরকম একটা ক্যারেক্টার করার জন্য সাকিব খান কেন মানে মুখিয়েছিলেন বা উনি কেন নিজে শুনেই রাজি হয়ে গেছেন, এটা মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, যে এখানে উনি নিজেকে যেভাবে দর্শকদের সামনে হাজির করতে চেয়েছেন এটা আসলে অসাধারণ একটা ডিসিশন ছিল সাকিব খানের। আর একটা ট্যাবু ভাঙার জন্য এই ভিডিওটা মেইনলি তৈরি করা, সেটা হচ্ছে যে সাকিব খান নামটা শুনলেই সবাই কেন জানি নাক সিটকায়। ইভেন দো আমার আশেপাশে অনেক, কিন্তু তারা সাকিব খান এবং বাংলা মুভি এই জিনিসটা শুনলেই যে দূরে চলে যায়। আমার মনে হয় দিস ইজ দ্য হার্ড টাইম, যে আপনি হলে যান, দেন ইউ ডিসাইড। জোরপূর্বক আপনার ঘৃণা করা দরকার না, আই থিঙ্ক ইউ উইল লাভ ইট। এবং আমার মনে হয় যে সেই সুদিনগুলো আসছে, আপনি তুফান দেখেন, আপনি বরবাদ দেখেন, আপনি প্রিয়তমা দেখেন, আপনি রাজকুমার দেখেন, আমার মনে হয় যে আপনার ভালো লাগবে। সাকিব খান যে পরিমাণ ট্রল করা হয়, যে পরিমাণ লেখালেখি হয় ব্লগে বা বিভিন্ন সিনেমা রিলেটেড যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে ওখানে লেখা হয় স্কিপ খান এই, এবং তার পারিবারিক পার্সোনাল লাইফ নিয়ে, তার ওয়াইফস, তার চিলড্রেন, তো সেইগুলো নিয়ে যত বাজে বাজে কথা লেখা হয়, তো এই জিনিসগুলো আসলেই একান্তই কাম্য না একজন সাধারণ দর্শক হিসেবে। কারণ তিনি যা আমাদেরকে দিতে পারেন এটা হয়তোবা অন্য কেউ পারে না। তাছাড়া হয়তোবা 10 জন সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিতে থাকতো। আমার মনে হয় আমরা এই ধরনের মানে ব্যাশিং, এই ধরনের ট্রল এগুলো না হয় না করি, আমরা তার কাজের জায়গাটাকে, তার প্রফেশনালিজমের জায়গাটাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তাহলে হয়তোবা আরো বেশি আমরা ভালো কোনো কাজ দেখতে পারবো। ফার্স্ট হাফ যখন প্রায় শেষের দিকে মানে জাস্ট টুইস্টটা দেওয়ার আগ পর্যন্ত, তখন আমার মনে হচ্ছিল যে যা ঘটনা তা তো দেখাই ফেলছে, মানে আরো কি দেখাবে। মানে ওই টুইস্টটা আসার পরে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এই গল্পটা চললেও আরো হয়তোবা বড় জোর 15 মিনিট 20 মিনিট চলতে পারে, মানে আর আধা ঘন্টার পরে আর বেশি দেখানোর কিছু নাই। বাট আফটার দ্য ব্রেক আপনাকে পুরোটা স্পেল বাউন্ড করে রাখবে, যে একের পর এক ত্রাস। মুভিটাতে আপনি কখনো বোর ফিল করবেন না, অ্যাটলিস্ট পুরোটা সময় একদম জ্যাম প্যাকড আঠার মতো লেগে থাকবেন। আমার পাশে লোকজন এত চিল্লাচিল্লি করছিল, দুই একটা ডায়লগ হয়তো মিস করে ফেলেছি, হয়তো ওই জায়গাগুলো আরো অনেক সুন্দর ছিল। মানে আমি ওদের চিল্লাচিল্লিতে অনেক অমনোযোগী হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এটা হেডফোন দিয়ে শুনতে পারলে আরো বেটার হতো। এবং আমারও অনেক জায়গায় শাউট করতে, অনেক জায়গায় লাফাতে ইচ্ছা করতেছিল। এটা অ্যাকচুয়ালি ধুম ধারাক্কা টাইপের মুভি। ওইখানে আপনি হলে গিয়ে নাচবেন, আপনি হলে গিয়ে এই জেল্লু মাল দে, এটার পরে আপনি একটা সিটি বাজাবেন। এইটা যদি না হয় তাহলে এই মুভির সৌন্দর্য আর কিছু থাকে না। এবং যে এই মালদে দেওয়া ছাড়াও উনি আরো কয়েকটা ডায়লগ দেন, প্রত্যেকটা এই জিল্লু এইটা কর, এই জিল্লু ওইটা কর, মানে এই প্রত্যেকটা ডায়লগ ওয়াজ ফেনোমেনাল। যখন অ্যাকশন সিকোয়েন্স হওয়ার আগে বলেছে যে এই জিল্লু এটা কর, তো তখন জাস্ট পুরো হল মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে এবং লাফালাফিতে একাকার। আচ্ছা, কয়েকটা ছোটখাটো দোষ ত্রুটি নিয়ে একটু কথা বলি। এটা আমার কাছে প্রবলেম মনে হচ্ছে, এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক। যে সাকিব খান ছোটবেলায় একটা অপরাধ করে, তো ওইটার জন্য তার টিচার তাকে বকা দেয় যে হোয়াই ইউ ডু দিস। তো আমার মনে হয় এটা হোয়াই ইউ ডিড দিস হবে। সেটা এমন কেউ নিশ্চয়ই ছিল যে এই জিনিসটা কারেক্ট করে দিতে পারতো, অথবা শ্যুট হওয়ার সময় অথবা স্ক্রিপ্ট পড়ার সময়। এখানে অনেক 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 মেধাবী লোকজন ছিলেন, তারাও এই জিনিসটা কিভাবে আসলে, যেহেতু এখানে রিপিটেডলি এই কথাটা বলা হয়, তো তখন আমার এই জিনিসটা আসলে খারাপ লাগছিল যে আচ্ছা ঠিক আছে, এটা একটা সিম্পল জিনিস, এটা যদি কারেক্ট হতো তাহলে হয়তো আরো ভালো লাগতো। দেন আরেকটা খুবই বড় অবজেকশনের জায়গা, সেটা হচ্ছে যে সাকিব খান একবার দারুণভাবে আহত হন। উনি যখন আহত হন তারপরে ওনাকে হসপিটালে নেওয়া হয়। তো আপনারা সিনেমার ফার্স্ট হাফে সাকিব খানের যেই একদম রোমান্টিক নায়কের যেই লুকগুলো দেখতে পান, এটা সেকেন্ড হাফে গিয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেই গেট আপটাতে উনি হেলিকপ্টারে উঠছেন, লাস্ট হাফের অনেকটা বড় অংশ জুড়ে উনি এই গেট আপেই ছিলেন। এই যে উনি যে আহত হন এবং আহত হওয়ার পরের যে লুক, এই ইন্টারমিটেন্ট টাইমটা উনি হসপিটালে ছিলেন, সেবা শুশ্রূষা করা হয়, তারপরে উনি আবার ব্যাক করেন। এইখানে আপনারা যে র ফুটেজগুলো একটু জুম করে দেখলেই দেখতে পাবেন যে ওনার হচ্ছে
হাতে একটা বিশাল কাটা দাগ, তারপরে এখানে চোখে আপনারা মেডিকেলের টার্ম বলে হয়তো সবাই বুঝবেন কিনা, পানি জমে গেছে, ফুলে গেছে, মানে ইডেমা হয়ে গেছে। এবং হচ্ছে মাথার এখানে স্কাল্পে এখানে একটা বিশাল বড় ওপেন উন্ড এরিয়া, এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি যে সেকেন্ডারি স্টিচ দেওয়া যাইতো, জিনিসগুলো অ্যাপোজ করা যেত খুব ইজিলি এবং খুব র কাট। আমাদের দেশের একদম গ্রামে গঞ্জে কোনো জায়গায় একজন কি বলবো শুধুমাত্র একটা চেম্বার করে, সেখানেও যদি কোনো এমবিবিএস ডাক্তারের কাছে কেউ যায় অবশ্যই অবশ্যই এটা এই অবস্থায় পেশেন্টদেরকে ছেড়ে দেওয়া হবে। এটা একটা গ্রস মিস্টেক, মানে আমি চিকিৎসক হিসেবে এটা মেনে নিতে পারছি না যে এই অবস্থায় কিভাবে সাকিব খানকে রিলিজ দেওয়া হলো। এটা দেখাতে পারতো যে টোটালটাই স্টিচ করা, যে জায়গাগুলোকে ওপেন রাখা হয়েছে, এটা জাস্ট মানে ল্যাক অফ মেডিকেল নলেজ। একদম ফাইনাল যে এন্ড মোমেন্টের যে অ্যাকশনটা হয়, এই অ্যাকশনটা হওয়ার পরে আর আমার মনে হয় যে হলের আর কারোর কিছু বলার ছিল না। তুফানের পর আমরা গেস করতে পারছি যে তুফান 2 আসবে, ওইরকম একটা হিন্টস দিয়ে রাখা হয়েছে। এটাতে কিন্তু ওইরকম কিছু নাই, ইট ওয়াজ ফ্ল্যাটেড। এবং এমন একটা জিনিস, এটাতেও হয়তো স্পয়লার দেওয়া হয়ে যাবে, এই জন্য আমি বলতে পারছি না। লাস্টে যখন সবাই হল লিভ করে, যখন টাইটেলগুলো উঠতে থাকে, তখন প্রত্যেকটা মুভিতে আমরা যে কমন জিনিসটা দেখি, ইট ওয়াজ দি আইডেন্টিক্যাল ডিফারেন্ট ওয়ান, যে এইটাতে আপনি একটা অসাধারণ জিনিস পাবেন যে হ্যাঁ, ফর দিস রিজন বরবাদ ওয়াজ ডিফারেন্ট। এইখানে ড্র্যাগ রেস টাইপের একটা মানে চেজিং একটা সিচুয়েশন আছে, এই সিচুয়েশনটাতে যে এত সুন্দরভাবে একটা স্পোর্টস কার ইউজ করা হয়েছে, ইট ওয়াজ মার্ভেলাস। পুলিশ তো ক্রাইম সিনেমার একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে পুলিশের অ্যাটায়ার, পুলিশের দৃষ্টিভঙ্গি, পুলিশের যে ভেহিকলগুলো ইউজ করেছে, ও মাই গড, আই ডোন্ট নো হাউ হি ম্যানেজ দিস। অথবা এটার পিকচারাইজেশন এত সুন্দর হয়েছে, টোটাল আয়োজনটাই খুবই অনবদ্য। আর একটা কথা না বললেই না, আপনারা খেয়াল করে দেখবেন যে আমি যদিও ধূমপান বিরোধী ক্যাম্পেইন করি অনেক, তো মুভির খাতিরে এই কথাটা বলতে হচ্ছে। আমরা যদি কেজিএফ এর কথা বলি পার্টিকুলারলি, উনি যেভাবে সিগারেটের আগুনটা নেন, তো এটা দেখার পরে মানুষজন খুবই বেশি চার্মড ছিল। বাট এই মুভিতে সাকিব খান একটা অসাধারণ উপায়ে আগুন ধরায়, আমি বলবো না, এটা একটা বড় স্পয়লার হয়ে যাবে। তো এইটা আই ডোন্ট নো যে বলিউড তো দূরে থাক, মানে কোনোদিন কেউ ভেবেছে কিনা এরকম ভাবেই লাইটার ছাড়া সিগারেট বার্ন করা যায়। এই সিনটার পরে জাস্ট মানে পুরা হল মানে উন্মাদনায় ফেটে পড়ছে টিজারে। এই জিনিসটা দেখায় নাই, খুবই ভালো করছে। এবার আমি শুধুমাত্র সাকিব খানকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই, পার্টিকুলারলি কস্টিউম ডিজাইনার। উনি অবশ্যই একটা হাততালি পাওয়ার যোগ্য। নাম্বার 1 হচ্ছে ওনার ট্রাউজার। তারা প্রত্যেকটা গানগুলোতে খেয়াল করে দেখবেন, এবং যে অ্যাকশন সিনগুলোতেও উনি নিচের দিকে ঢোলা একটা ট্রাউজার পরেছেন। এই যে ফ্যাশন সেন্স, এবং এইটা যে সাকিব খানকে যে এইভাবে পোর্ট্রে করা যায়, এই কনসেপ্টটা যার মাথা থেকে আসছে, এই লুকটাই মানে মুভিটাতে অনেক বড় কিছু চেঞ্জ আনছে। দেন তার শার্টস, এবং আপনারা দেখবেন যে এখানে একটা নট থাকে, এবং যে এক পাশে ফ্লোরাল, এক পাশে সলিড। এই যে জিনিসগুলো যে কস্টিউম ডিজাইনার চিন্তা করেছেন, উনাকে কি বলবো যে চার পর্নায় ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারপরে আপনারা খেয়াল করে দেখবেন রোলস রয়েস গাড়িটার উপরে যেখানে উনি সাইলেন্স বলে, তো ওইখানে যে উনি বুটটা পরেছেন, মোস্ট অফ দ্য টাইম পুরো মুভিতে উনি ওই জিনিসটাই ক্যারি করেছেন। ওই বুটটা থেকে শুরু করে যে হেলিকপ্টারে উঠতেছে যে সাকিব খান, ওইটাতে যে স্যান্ডেলটা ইউজ করা হয়েছে, তো প্রত্যেকটা জিনিস তাকে আইকনিক বানিয়েছে ভেরি সার্টেনলি। তারপরে সাকিব খান একটা লম্বা এয়ার রিং পরেছে, সাকিব খানকে এখানে খুবই সুন্দর লাগতেছিল। এবং আপনারা খেয়াল করবেন চাঁদ মামার ভেতরে আছে, এবং চাঁদ মামা গানটা ছাড়াও অন্যান্য কিছু শর্টের মধ্যে দুইটা ফিঙ্গারে পরা যায় এরকম একটা ফিঙ্গারিং পরে। কি বলবো যে এই জুয়েলারি সিলেকশন খুবই সুন্দরভাবে এই সাকিব খান বানানোর পেছনের যারা কারিগর, টোটাল কস্টিউম টিম একটা বিশাল ধন্যবাদ পাওয়ার যোগ্য দাবিদার। চাঁদ মামা গানটায় আরেকটা জিনিস ছিল যে উনি টপ বাটনটার ওখানে একটা ব্রুজ পরেছে, এটা খুবই অসাধারণ লাগছে। এবং সাকিব খান যখন ওই যে বারবার হেরোইন নিচ্ছিলেন, তার মুস্টাচের উপরে বা এই যে নাকের সাইডে এই ছোট ছোট সাদা দানাগুলো লেগে আছে, ওনারা যে ছোট ছোট জিনিসগুলোতে খেয়াল রেখেছেন এবং এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন, এই জিনিসগুলো খুবই ভিজিবল, এবং এই কারণেই আপনার এই জিনিসটা খুবই ভালো লাগে। একটা সময় যখন সাকিব খান সম্ভবত এলএসডি নেয়, তো ওইটা নেয়ার পরে সাকিব খান যেটা উপর থেকে শটটা যায়, যে সাকিব খানের জাস্ট শুধু ফেসটাকে ফোকাস করে, ওইখানে সাকিব খান এখানে একটা কন্টাক্ট লেন্স ইউজ করেছে, আপনার গ্রিনিশ ব্লু টাইপের বলা যায়। ওই শটটায় যে তার যে এলএসডি নিলে যে আফটার ইফেক্ট, মানে তার পিউপিলটা বিশাল বড় ডাইলেটেড হয়ে যাচ্ছে, এই জিনিসটাও যে ক্যামেরায় তুলে আনা হয়েছে, এইটার জন্য তারা অনেক বড় বাহবা পেতে পারেন। টিজারে যে গানটা খুবই বেশি হাইপ তুলেছিল, আই সি ফেসেস এভরিওয়্যার, আমি পুরো মুভিটা জুড়ে এই গানটা খোঁজার ট্রাই করেছি, কিন্তু মুভিটাতে এই গানটা ছিল না। আমার একসময় সাকিব খানের কিছু কিছু জিনিস খুব মেলোড্রামাও লাগতো, জানেন, সত্যি কথা
কথা বলছি, কিন্তু তারপরেও ওই সাকিব খান, এবং আমার এখনো মনে পড়ে সাকিব খান যখন প্রথম শিকারি দিয়ে যৌথ প্রযোজনার মুভি করলে এসকে মুভিজের ব্যানারে, তখন আমার খুবই আমি হার্টব্রেক হয়েছিলাম। যদিও মুভিটা আমি হলে দেখেছি, যে না, সাকিব খান কেন ওই দেশে গিয়ে মুভি করা শুরু করলো, হি ইজ আওয়ার জেম, হি ইজ আওয়ার প্রাইড। ওই মুভিটাতে এত জোস ভাবে সাকিব খানকে তুলে ধরা হয়েছে এবং মুভিটা এত সুন্দর ছিল যে অসাধারণ লেগেছে, জাস্ট বলার না। এবং আমার তখন মনে হয়েছে না, সাকিব খান ওয়াজ রাইট। এখানে চলচ্চিত্র সমিতির, এফডিসির প্রযোজক পরিচালকরা এই সমিতি থেকে অনেক বাজেভাবে তাকে অবমাননা করা হতো, এবং উনি যে আসলে কোন মাপের অ্যাক্টর, 25 বছর ধরে উনি অবশ্যই নিশ্চয়ই ঘাস কাটেন নাই। যেই লোক মুনমুন ময়ূরীর সাথে মুভি করতো, কাটপিসের যুগের মুভি করতো, সেই মানুষটা যে শিকারী সাধারণ দর্শককে প্রেজেন্ট করতে পারে। শিকারির পরে আরো কয়েকটা মুভি আছে, নবাব অ্যান্ড আদার্স। সাকিব খান যে তার নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন ওই মুভিগুলোতে, আমরা যেই নামগুলো বললাম, এই মুভিগুলোর বেস ওই সময়টাতেই তৈরি হয়েছিল, আজ থেকে হয়তো বা 5-7 বছর আগে যেখানে সারা বাংলাদেশে 1200-1500টা হল ছিল, সেই হলের সংখ্যা 100তে নেমে এসেছে। এটা খুবই ডিসগ্রেসফুল। অ্যাজ এ কান্ট্রিম্যান আমরা চাইলেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটার ভালোর জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো এই জায়গাগুলোতে আসলেই আমাদের অ্যাজ এ সোসাইটি আমাদের আসলে ভাবার দরকার আছে। আমি একটা ইন্টারভিউ থেকে জেনেছি, দি এন্টায়ার টিম লেড বাই মিস্টার হৃদয়, উনি প্রত্যেকটা আর্টিস্টদেরকে, দেশি হোক বিদেশি হোক, সবাইকে খুব ভালোভাবে আর কি রেখেছেন। তাদের খাওয়া দাওয়া, শিডিউল সবকিছু অনেক ভালোভাবে ম্যানেজ করা ছিল। তো এই যে বিহাইন্ড দ্য সিনের যে এই গল্পগুলো প্রমাণ করে যে আসলে আমরা কতটা প্রফেশনালিজম দেখাতে পারি। তো অ্যাজ এ টিম বরবাদকে আরেকবার আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভকামনা রইল। আপনারা অবশ্যই এটা 100 crore ক্লাবে পা রাখেন, এটা একজন দর্শক হিসেবে চাওয়া। আচ্ছা, লাস্ট অফ অল, হোয়াট ইজ দ্য মেসেজ? দুইটা জিনিস আমার কাছে এই মুভি থেকে লিসন মনে হয়েছে। একটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার ডেপথের কারণে এই মানুষ কত কিছু না করতে পারে। আর আরেকটা একদম মুভির লাইন ধরে বলি, সেটা হচ্ছে, পাপ তার বাপকেও ছাড়ে না, সবাইকে বরবাদ করে দেয়। পার্সোনালি একজন দর্শক হিসেবে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা টাইপের মুভির খুবই বড় দর্শক হতে চাই। তো আমরা চাই যে এরকম বাণিজ্যিক ধারায় এই ধরনের মৌলিক গল্প তৈরি হোক, সমাজ থেকে অ্যাটলিস্ট খারাপ জিনিসগুলো চলে যাক, এই মারামারি কাটাকাটি ছাড়াও আরেকটা ভালো দুনিয়া হতে পারে। যেমন পোরামন 2 দেখার পরে আমার মনে হয়েছে যে সিয়াম এবং পূজাচেরি, এই দুইজনের জুটি থেকে আমি অনেক 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 বেশি প্রত্যাশা করি, এবং আমি রিয়েলি ওয়েলকাম করি যে বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, সিটি গ্রুপ অ্যান্ড আদার্স, অন্যান্য যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, তো আপনারা সিনেমায় কেন ইনভেস্ট করেন না? আর বেশি কথা না বলি, ভিডিও এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।